আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্বকাপ ম্যাচ ঘিরে আদাবরে বিএনপি নেতা হত্যায় আটক ৪, নজরদারিতে বড় স্ক্রিনে খেলা দেখার স্থান। সুখরঞ্জন গুমের অভিযোগে সহকারী পুলিশ সুপার গ্রেফতার। গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজের আয়না বললেন তথ্যমন্ত্রী। সাইবার সিকিউরিটি অ্যাক্ট কার্যকরে আইনি সংস্কারের উদ্যোগ। অপসাংবাদিকতা রোধে ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাটর্নি জেনারেলের। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রুহুল কবির রিজভীর। সীমান্ত পাহারায় বিজিবির পাশে থাকবে সাধারণ মানুষ বললেন বিরোধী দলীয় নেতা। এবং ইরানে খামেনির শেষ বিদায় ঘিরে নজিরবিহীন আয়োজন। অংশ নিতে পারেন ১.৫ থেকে ২ কোটি মানুষ। যোগ দিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ব্রাজিল জাপান ফুটবল ম্যাচে বাঁশি বাজানোকে কেন্দ্র করে খুন হন আদাবরের বিএনপি নেতা আবুল বাশার। ঘটনা ধামাচাপা দিতে ঢাকা ছাড়ে আসামিরা। ময়মনসিংহ থেকে তাদের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবির প্রধান জানান, এর পেছনে রাজনৈতিক কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নজরদারি বাড়ানো হচ্ছে বড় স্ক্রিনে খেলা দেখানোর জায়গাগুলোতে। এদিকে জামায়াত নেতা সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের অভিযোগে একজন সহকারী পুলিশ সুপারকে গ্রেফতার করেছে ডিবি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে আবেগে টইটুম্বুর বাংলাদেশের দর্শকরা। কখনো কখনো আবেগে বিবেক হারাচ্ছেন অনেকেই। এ যেমন আদাবরে খুনের ঘটনা। ব্রাজিল জাপান ম্যাচের সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের কথা কাটাকাটি হয়। সালিশে বসেও সমাধান না হয় নবোদয় হাউজিংয়ের ৪ রাস্তার মোড়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় সেখানকার বিএনপি নেতা আবুল বাশার বাদশাকে। আহত হন আরও একজন। আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। ময়মনসিংহ থেকে তাদের ৪ জনকে গ্রেফতার করা হয়। খুনের কথা স্বীকার করে তারা। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের ১ নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। নবোদয় হাউজিং সোসাইটি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশার মারা যান। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডিবি তেজগাঁও বিভাগ আসামিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে বৃহস্পতিবার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বড় স্ক্রিনে খেলা দেখানোর আশপাশে নজরদারি বাড়ানো হবে বলে জানান তিনি। বড় বড় স্ক্রিনে দেখা হয়, এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিন টানে তাদের সঙ্গে যোগাযোগ করবে। তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এই পুলিশ কর্মকর্তা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে জামাত নেতা সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের অভিযোগে সাবেক এএসপি ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। দেলোয়ার হোসেন সাইদির যে মামলার একজন সাক্ষী কিডন্যাপ হয়েছিল সুখরঞ্জন বালি, সে কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। সে তখন ডিবিতে কর্মরত ছিল এবং তাকে যে হাইকোর্টের মাজার থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে তোলার ক্ষেত্রে সে এবং তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। অপরাধ করলে পুলিশও ছাড় পাবে না বলে জানান তিনি। জেল হাজতে আছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। এবছর আক্রান্ত প্রায় ৬,৫০০ প্রাণ হারিয়েছে অন্তত ২০ জন। বর্ষা মৌসুমের শুরুতেই আক্রান্ত হয়েছে প্রায় ৩,০০০, মারা গেছে ১৩ জন। এ পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় সরকারের কঠোর নজরদারি ও যথাযথ পরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকরা বলছেন, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে ডেঙ্গু সংক্রমণ। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। চলতি বছরে ডেঙ্গুর কারণে মোট মৃত্যুর ৭২% হয়েছে জুনে। জুলাই ও আগস্টে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা সংশ্লিষ্টদের।
এই পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জুন মাসেই ৩,০০০ আক্রান্ত এবং ১৩ জন মৃত্যুবরণ করেছে। তো এই চিত্রটা কিন্তু আমাদের সামনের দিনের একটা ভয়াবহ সংকটকে প্রতিফলিত করছে। ডেঙ্গুর যেই প্রজনন স্থল এবং ডেঙ্গু নিধনের যে সমন্বিত উদ্যোগ সেটাতে ফোকাস করতে হবে। যে আমাদের যে টেস্টিং কিটগুলো, কারণ ডেঙ্গুর সময় খুব ফ্রিকোয়েন্টলি আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট এবং ডেঙ্গু NS1 এবং আরও বেশ কিছু পরীক্ষা খুবই ফ্রিকোয়েন্টলি করতে হয়। তো এটা যদি র্যাপিড সাপ্লাইটা নিশ্চিত করা না যায় সেক্ষেত্রে অনেকেই যথাযথ চিকিৎসাটা বঞ্চিত হয়। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ডিসি, ইউএনও, সিভিল সার্জন, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, ইউএইচএফ ডাক্তার সমন্বিতভাবে উপজেলা থেকে শহর পর্যন্ত আমরা কিন্তু পরিচ্ছন্নতা একটা অভিযান করতে যাচ্ছি। প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছি, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। তীব্র জ্বর, মাথা ব্যথা সহ অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। জ্বরের সাথে প্রচণ্ড শরীর ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, সাথে বমির ভাব এবং সামটাইমস বমিও হয়। যদি এরকম হয় তাহলে মোটামুটি আপনি এমন এরিয়াতে আছেন যে যেখানে ডেঙ্গু সচরাচর হয় বা আশেপাশে অনেক ডেঙ্গু রোগী আছে, তাহলে ধরে নেবেন যে আপনার হওয়ার সম্ভাবনা বেশি। ডেঙ্গুতে স্পেসিফিক খাবারের কোনো রেস্ট্রিকশন নেই, আপনি সব ধরনের খাবার খাবেন। আমরা বলি যে আপনার যদি ফ্লুইড লিকেজ থাকে তাহলে পানি খাওয়ার যে ব্যাপারটা, এটা একটা ক্যালকুলেটেড হতে হবে যে বেশি খাবেন না কম খাবেন। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবশ্যই আপনি ঘরে বসে থাকবেন না। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা। সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ এক প্রকার অসম্ভব বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান তুহি, ATN বাংলা, ঢাকা। সচেতনতার অভাবেই ডেঙ্গু মোকাবেলা করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। রাজধানীর গুলশানে খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি কথা জানান। এ সময় গুলশানের সুয়ারেজ লাইনের সমস্যার কথা উল্লেখ করে খালের পানি প্রবাহ ঠিক রাখা ও পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রশাসক। তিনি জানান, এবারের ডেঙ্গু মৌসুমে মশক নিধনে প্রচলিত 2 ধরনের ওষুধের পাশাপাশি আরও একটি নতুন ও শক্তিশালী ওষুধ আমদানি করার পরিকল্পনা করছেন তারা। জনগণের সহযোগিতা ছাড়া ডেঙ্গু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ওষুধ যে আমরা ব্যবহার করছি ম্যালাথিয়ন সহ লার্ভাসাইডের ওষুধ, আমরা এর পাশাপাশি অন্য একটা ওষুধকে আমরা আনার জন্য চেষ্টা চালাচ্ছি। সেটাকে নিয়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে সেটা আমাদের একটা বোর্ড থাকে, মিটিং হয়, সিদ্ধান্তের পরে সেটাকে আমরা করব। ডেঙ্গুর জন্য যার যার বাসা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। সবচেয়ে বড় জিনিস, ডেঙ্গুকে যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আমাদের সবচেয়ে প্রথম কাজ হবে আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট সময়োপযোগী ও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কারের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে সুপ্রিম কোর্টের ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় তিনি একথা বলেন। সমাজের আয়না হিসেবে গণমাধ্যম নিখুঁত না হলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব দেখা যেতে পারে বলেও জানান তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে অপসাংবাদিকতা রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। মুশফিকুর রহমানের রিপোর্ট। ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভা ও নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও এদেশে সেই আয়না এখনও নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে। যে কোনো গণমাধ্যম, বিশেষ করে আইন অঙ্গনে যারা কাজ করেন তাদের জন্য বিনীত আহ্বান থাকলো, বস্তুনিষ্ঠতাই হচ্ছে গণমাধ্যমের একমাত্র মানদণ্ড। একই অনুষ্ঠানে এআই এর যুগে তথ্য সন্ত্রাস মোকাবেলায় পুরনো আইনকে যুগ উপযোগী করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দিন দিন ডিজিটাল ফর্মে যে ধরনের অপরাধ আমরা প্রতিনিয়ত নতুন মাত্রায় দেখছি, সেগুলো ডিল করার জন্য আমাদের প্রচলিত আইন যথেষ্ট নয়, অপ্রতুল, সেকেলে এটাকে আপডেট করতে হবে। এ সময় আদালতের বিচার কার্য মিডিয়ায় সরাসরি সম্প্রচারের সুযোগ রাখার দাবি জানান আইনজীবী ও সাংবাদিকরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।
বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিকভাবে পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়ে তিনি এ কথা বলেন। ভালো কাজের প্রশংসার পাশাপাশি যে কোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে নির্ভয় সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানীবাজার চুনিহারি পশ্চিমপাড়ায় স্থানীয় উদ্ভাবক সোলেমান আলীর তৈরি সোলেমান সোলার সেচ পাম্প এর উদ্বোধন করেন তিনি। শুধু স্ট্রাকচার তৈরি হলে তো হবে না, মানুষগুলোকে তৈরি করতে হবে। আমরা যেন সঠিক নেতৃত্ব সেখানে পাই, তারা যেন সঠিকভাবে নতুন উপজেলাগুলোকে গড়ে তোলার ব্যাপারে কাজ করেন, সে ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অলওয়েজ কোনো ব্যক্তি হিসেবে বা কারো চিন্তা করবেন না, যেখানে যারা খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে অবশ্যই সমালোচনা করবেন, আর যারা ভালো কাজ করবে তাদেরকে একটু বাহবা দেবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, চক্রান্ত করে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরি করা গেলেও বাস্তবে বাঙালির মাঝে বিভেদ তৈরি করা যায় না। আওয়ামী লীগের শাসনামলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনী অঙ্গীকার রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে রিজভী বলেন, জনগণের কষ্ট লাঘবেই জনবান্ধব বাজেট পাশ করা হয়েছে। আমরা 5ই আগস্টে একসাথে দাঁড়িয়েছি, সেদিন কি শুধু মুসলমান গুলি খেলছে, সেদিন হিন্দুও গুলি খেলছে, খ্রিস্টানও গুলি খেলছে। আমাদের এই পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ এটা কেউ ভাঙতে পারবে না। আমরা আমাদের এই স্বাধীন সত্তাকে রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে একসাথে কাজ করে যাব, একসাথে লড়াই করব, একসাথে বিনির্মাণ করব, একসাথে সৃষ্টি করব, আক্রমণ আসলে একসাথে প্রতিরোধ করব। সার্বভৌমত্বের প্রশ্নে 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, সরকারি দলের সংসদ সদস্যরা যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলীয় এমপিরা তা পাচ্ছেন না, এমন বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সংসদ সদস্য মাসুম মোস্তফা ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং নেত্রকোনার স্থানীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন। 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর উপরে কাউকে পা রাখতে দেবে? এই জায়গায় আমাদের বিজেপির পাশাপাশি আমরা সবাই বিজেপি হয়ে আমরা ওখানে দাঁড়াই যাবো, কিন্তু এটা দুঃখজনক। তারা বলে যে তারা আমাদের বন্ধু দেশ, বন্ধু দেশকে মানুষ এরকম মানে বিব্রত করবে। এবার আন্তর্জাতিক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে ঘিরে শুরু হয়েছে নজিরবিহীন রাষ্ট্রীয় আয়োজন। তেহরান বলছে, কয়েকদিনের এই শোকানুষ্ঠানে অংশ নিতে পারেন 1.5 থেকে 2 কোটি মানুষ। শুধু ইরান নয়, কর্মসূচি ছড়িয়ে পড়বে ইরাকের কয়েকটি শহরেও। আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, অংশ নিতে পারেন শতাধিক দেশের প্রতিনিধি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে ঘিরে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা হবে বলে ধারণা করা হচ্ছে। ইরানি সরকার মনে করছে, কয়েকদিনের এই কর্মসূচিতে অংশ নিতে পারেন 1.5 থেকে 2 কোটি মানুষ। শুক্রবার ভোরে দেশটির সবচেয়ে বড় জুম্মার নামাজের স্থান তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের প্রধান নামাজ কক্ষে রাখা হয় খামেনি এবং তার সঙ্গে নিহত অন্যদের মরদেহ। সেখানে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। বিদেশি অতিথি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার ও রোববার এখানেই শ্রদ্ধা নিবেদন করবেন সাধারণ মানুষ। সোমবার রাজধানী তেহরানের প্রধান সড়কগুলোতে অনুষ্ঠিত হবে বিশাল শোকযাত্রা।
এরপর মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কুমে। পরে ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষ আগামী 9 জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। ইরানি কর্মকর্তারা বলছেন, এই শোকানুষ্ঠানে চীন, রাশিয়া সহ প্রায় 100টি দেশের প্রতিনিধি দল অংশ নিতে পারে। বাংলাদেশ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ, জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ একটি প্রতিনিধি দল তেহরান পৌঁছেছেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে সমর্থন জানিয়েছে এমন ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি। নজিরবিহীন এই আয়োজন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তেহরানে মোতায়েন করা হয়েছে প্রায় 2500 অ্যাম্বুলেন্স, 21টি হেলিকপ্টার, 100টি ড্রোন এবং হাজার খানেক উদ্ধারকর্মী। জরুরি অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে 20,000 শ্রেণীকক্ষ এবং 20টিরও বেশি হাসপাতাল। জাহিদুল আলম, এটিএন বাংলা। সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বুলবুল ললিতকলা একাডেমির ষষ্ঠ যুগ পূর্তিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের বৈচিত্র্যের মধ্যেই রয়েছে ঐক্যের শক্তি। লোকজ সংস্কৃতি, লালনগীতি, ভাটিয়ালি এবং কৃষকের সংস্কৃতিকে ধারণ করে নতুন প্রজন্মের কাছে জাতির পরিচয় তুলে ধরতে হবে। সরকার এই বছরকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। তবে কেবল সরকারি উদ্যোগ নয়, বেসরকারি পর্যায়েও নজরুল চর্চা আরও বিস্তৃত করতে হবে বলে মনে করেন মন্ত্রী। আমরা গণসংগীতকে উৎসাহ দিতে চাই। আজকে আমাদের এই সংস্কৃতি, আমাদের চিন্তা ভাবনা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে, কারণ আমরা সাংস্কৃতিক আন্দোলন এখন গড়ে তুলতে হবে। কারণ এই সমাজে মাদক দ্রব্য ছেয়ে গেছে, ভয়াবহ মাদকের সবল। ভরা মৌসুমেও দাম বেড়েছে সব ধরনের চালের। স্বস্তি নেই মুরগির বাজারে। প্রতি কেজি ব্রয়লারের দাম বেড়েছে 40 টাকা। 60 টাকার কমে মিলছে না কোনো সবজি। যদিও ডিমের দাম কমেছে ডজনে 20 টাকা। ক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সরকারের তদারকির অভাবে সুযোগ নিচ্ছে সিন্ডিকেট। মিজান শাহজাহানের রিপোর্ট। বাজেট পাশের পর প্রথম ছুটির দিনে ক্রেতাদের মাঝে বিরক্তির ছাপ। চাল সহ নিত্যপণ্যে কর কমালেও তার প্রভাব পড়েনি বাজারে। ডিম বাদে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের বেড়েছে দাম। সোনালী মুরগির মূল্য অপরিবর্তিত থাকলেও ব্রয়লার মুরগির কেজি এখন 190 থেকে 200 টাকা। কোরবানি গেল মুরগির দামটা অনেক কম ছিল, এখন একটু বাড়ছে। সোনালীটা আপনার গিয়ে 350 টাকা ভালোটা, আর হাইব্রিডটা বিক্রি হচ্ছে 320 টাকা। আর ব্রয়লার অনেক দাম বেড়ে গেছে। ব্রয়লার ছিল 150 থেকে 60 টাকা, ব্রয়লার এখন আছে 190-200 টাকা। এই বাস্তবতায় ক্রেতারা বলছেন, ভোক্তা অধিকারের অভিযানেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সিন্ডিকেট আছে এবং এটা হচ্ছে কি কন্টিনিউ প্রসেস। এটা হচ্ছে কি আপনি চাইলে 1-2 দিন পারবেন। আপনি যদি সেন্ট্রাল পয়েন্ট থেকে এটা দমন না করেন, তাহলে এটা কখনোই সমাধান করা সম্ভব না। এটা সেন্ট্রাল পয়েন্ট দমন করা উচিত। গাজর আর টমেটো বাদে অন্য সব সবজি পাওয়া যাচ্ছে 50 থেকে 60 টাকায়। আলুর দাম বেড়েছে কেজিতে 5 টাকা। 190 টাকার সয়াবিন এখন 199 টাকা। মাছ মাংস নাগালের বাইরে চলে যাওয়ায় ডাল ভাতের জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে সাধারণ মানুষের। ডালের দাম বেড়েছে কেজিতে 10 টাকার মতো। বেড়েছে চালের দামও। মিলের থেকে যে চাউলটা আসতো অনেক কমে আসতো, যখন কোম্পানির হাতে চাউলগুলো চলে গেছে তখন এটা আকাশ ছোঁয়া হয়ে গেছে। ভরা মৌসুমেও চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন, সরকার যদি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে, তাহলে কোনোভাবেই এই দৌরাত্ম্য থেকে রক্ষা করা যাবে না তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিজ্ঞাপন, বিপণন ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে রাজধানীর বনানী মাঠে অনুষ্ঠিত হয়ে গেল শাহ সিমেন্ট ইম্মা মিডিয়া কাপ ফুটবল। ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইম্মা আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপন, মার্কেটিং ও মিডিয়া পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর মাধ্যমে ক্রীড়া চর্চার পাশাপাশি ইলেকট্রনিক গণমাধ্যমের পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা আয়োজকদের।
তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানালেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিকেলে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক আনন্দ মিছিলে তিনি কথা বলেন। রাকিব জানান, বর্তমান সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর হ্রাস, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগ এবং তৃতীয় ভাষা শিক্ষা চালু সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মিছিলের আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তার সরকারের প্রথম বাজেটে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর হ্রাস করেছেন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে উচ্চ শিক্ষা সুযোগ নিশ্চিত করেছেন এবং তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ গ্রহণ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল প্রতীক্ষিত 2026-28 মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বিএফডিসির প্রাঙ্গণে সকাল 9:30 থেকে ভোট শুরু হয়, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকাল থেকে এফডিসি প্রাঙ্গণে প্রার্থী, ভোটার এবং সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে 2টি পূর্ণাঙ্গ প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান। সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুবানা ইসলাম মুক্তি। অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। এই প্যানেলে সহ সভাপতি পদে রোজিনা ও ডিএ তায়েব, সহ সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান নির্বাচন করছেন। এবার খেলার খবর। জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে মিস্টার ঢাকা শরীর গঠন প্রতিযোগিতা। বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে 2 দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অ্যাডিশনাল আইজিপি ও বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ডাক্তার কামরুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার প্রথম দিনে অ্যাথলেটদের নিবন্ধন, উচ্চতা ও ওজন যাচাই, প্রি জাজিং এবং মেন্স ফিজিক ও মাস্টার্স ক্যাটাগরিতে শীর্ষ 6 জন প্রতিযোগীকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। ফাইনালে তারা ম্যান্ডেটরি ও ইন্ডিভিজুয়াল পোজিং উপস্থাপন করবেন এবং বিভিন্ন ক্যাটাগরির বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে। ব্রাজিল ও আর্জেন্টিনার নান্দনিক ও ঐতিহ্যকে ধারণ করে দেশের ফুটবলের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গুলশানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেজ এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। 2 রাষ্ট্রদূত দেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। ক্রীড়ামন্ত্রী জানান, বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। নট অনলি ফুটবল, আমরা টোটাল বাংলাদেশের স্পোর্টসকে সমানভাবে গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। কারণ আমরা চাই যে আমাদের বর্তমান সমাজে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যাতে আমরা সুস্থভাবে গড়ে তুলতে পারি। মাদকের যে করাল গ্রাসে আমাদের যুব সমাজ যেভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছে, আমরা সেখান থেকে এই আমাদের যুব সমাজকে টেনে এনে আমরা খেলার মাঠে তাদেরকে খেলাধুলার মাধ্যমে আমরা একটি মাদক মুক্ত সমাজ গড়তে চাই। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বিশ্বকাপ ম্যাচ ঘিরে আদাবরে বিএনপি নেতা হত্যায় আটক 4, নজরদারিতে বড় স্ক্রিনে খেলা দেখার স্থান। সুখরঞ্জন গুমের অভিযোগে সহকারী পুলিশ সুপার গ্রেফতার। গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজের আয়না বললেন তথ্যমন্ত্রী। সাইবার সিকিউরিটি অ্যাক্ট কার্যকরে আইনি সংস্কারের উদ্যোগ, অপসাংবাদিকতা রোধে ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাটর্নি জেনারেলের। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান রুহুল কবির রিজভীর। সীমান্ত পাহারায় বিজিবির পাশে থাকবে সাধারণ মানুষ, বললেন বিরোধী দলীয় নেতা। এবং ইরানে খামেনির শেষ বিদায় ঘিরে নজিরবিহীন আয়োজন, অংশ নিতে পারেন 1.5 থেকে 2 কোটি মানুষ, যোগ দিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।